शिवशङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। আর আজ যেহেতু এই বদ্রীনাথ ওপেন হয়েছে সেই জন্য দেখুন ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। আজ 23 এপ্রিল, 6 মাসের দীর্ঘ প্রতীক্ষার পর আজ আবারও খুলে গেল পরম পবিত্র বদ্রীনাথ ধামের কপাট। আর আজকের এই বিশেষ মহেন্দ্রক্ষণে আমি বাবা বদ্রীনাথের দর্শন পাবার সুযোগ পেয়েছি। এর আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার রোমাঞ্চকর কেদারনাথ যাত্রার অভিজ্ঞতা। আর আজকের এই পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে কেদারনাথ দর্শন করে বদ্রীনাথ দর্শন করা যায়। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এখন আমি আছি সীতাপুর বাস স্ট্যান্ডে। সীতাপুর বাস স্ট্যান্ডটা হলো গৌরীকুণ্ড থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে। আর আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে এই কেদারনাথ ভ্রমণ করে আপনারা বদ্রীনাথ ভ্রমণ করতে পারবেন। তো চলুন এখন আমরা এই বাসে উঠে পড়বো। কত টাকা ভাড়া, কতক্ষণ সময় লাগবে, সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। আমি এই প্রথমবার বদ্রীনাথ ভ্রমণ করছি। আর এই বদ্রীনাথ যাওয়ার রাস্তা ও হো কী বলবো আপনাদের, না আসলে এই দৃশ্য আপনারা চরম মিস করবেন, চরম। আমি বাসে করে যাচ্ছি কিন্তু লাদাখের ফিল পাচ্ছি। চলে আসুন একদিন এরকম আমার মতন বদ্রীনাথ ভ্রমণে, সেই মজা লাগবে। আমাদের গাড়ি সীতাকুণ্ড থেকে 86 কিলোমিটার পথ চলে এখন আমি আছি নাগরাসুতে, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। সীতাপুর থেকে এই নাগরাসুর দূরত্ব প্রায় 87 কিলোমিটার। আর আমাদের সময় লাগলো 2.5 ঘন্টার মতো। আমাদের এখানে আধ ঘন্টার মতন একটু ব্রেক দিয়েছে। আমরা এরকম একটি হোটেলে আছি দেখুন। এখানে সকালের টিফিনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ইডলি, ধোসা, আলুর পরোটা, বাটার টোস্ট। তো আমরা পরোটা অর্ডার দিয়েছি। এই পার হচ্ছি বদ্রীনাথের গেট, এখনও খুব ভালোভাবে তৈরি হচ্ছে দেখুন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকেল 4:20। আর সীতাপুর থেকে 201 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বদ্রীনাথে। আর আমাদের সময় লাগলো কিন্তু প্রায় 9 ঘন্টার মতন। আর এখানকার ভিউ দেখুন কতটি সুন্দর। এখন যদি এখানকার টেম্পারেচার বলি 26, নেটওয়ার্ক মোটামুটি 5G ধরছে। আর এটাই হলো এখানকার বাস স্ট্যান্ড, এখানেই আমাদের নামিয়ে দিয়েছে। তো চলুন এখানকার আপাতত দেখি থাকার কি ব্যবস্থা আছে, তারপরে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই বাস স্ট্যান্ডে নামার পরেই কিন্তু এরকম দেখুন ভান্ডারা একটা আছে, যেটা আমি কেদারনাথেও কিন্তু পাইনি, সেটা আমি এখানে এসে পেলাম। আর এখানে ভান্ডারাতে দেখুন অনেক কিছু আছে, কারি চাওয়াল আছে, পুরি ছোলে আছে, মিষ্টি আছে, ফুচকা আছে, যার যেটা মনে হবে যত ইচ্ছা খাবেন। আমিও খেয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আসলে এইখানে ভান্ডারা পাবেন, খাবার নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার আমরা থাকবো কোথায় সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হলো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এরকম দেখতে পাবেন টাটামবাড়ি আশ্রম। যে আশ্রমটি কিন্তু একদম বাস স্ট্যান্ডের সামনেই আছে। আমরা এই রকম একটি রুম নিয়েছি দেখুন। রুমটা একদমই নর্মাল, কোনো ডিউল্যাক্স বা কোনো প্রিমিয়ার রুম নয়, যেরকম নর্মাল আমরা থাকবো। টোটাল 5 থেকে 6 জন আরামসে শুতে পারবে। আমাদের এই রুম ভাড়া নিয়েছে মাত্র 1,500 টাকা। বেশ কিছুক্ষণ রুমেতে রেস্ট নেওয়ার পরে আমরা এখন দর্শন করতে চলেছি বাবা বদ্রীনাথ বিশালকে। আর এই সন্ধেবেলায় আমি আপনাদের দেখাবো এখানকার সন্ধ্যা আরতি সহ মন্দিরের সৌন্দর্য। আপনারা যারা বদ্রীনাথ দর্শন করতে আসবেন সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সকাল, দুপুর, সন্ধ্যা সবসময় কিন্তু ভান্ডারা দেওয়া হয়। আমরা যখন এই বদ্রীনাথ দর্শন করতে আসছিলাম তখন কিন্তু বাস স্ট্যান্ডের কাছে ভান্ডারা চলছিল, সেটা আমি আপনাদের দেখেছি।
এখন সন্ধেবেলা আমরা এখন এই সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম। ঠিক এইখানটায় দেখুন, এইখানে একটা ভান্ডারা দিচ্ছে। এখানকার সদস্যকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে নাকি প্রতিদিনই ভান্ডারা দেওয়া হয়। তো দেখুন হাজার হাজার পর্যটক এখানে খাচ্ছে। কেউ খাচ্ছে চাউমিন, কেউ খাচ্ছে ইডলি, কেউ খাচ্ছে ধোসা, কেউ খাচ্ছে স্যালাড, বিভিন্ন ধরনের খাবার এখানে আপনি পেয়ে যাবেন বিনা পয়সাতে কিন্তু। এবং এই মন্দিরে যাবার পথে বেশ কিছু আপনারা দোকান পাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতন কেনাকাটিটাও সেরে ফেলতে পারেন। মন্দিরে ঢোকার আগে কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশনটা দেখাবেন। এইখান থেকে আপনাকে একটা স্ক্যানার দেবে, যে স্ক্যানারটি দেখুন ঠিক এই রকম। এখনও আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের মন্দিরের ভিতর প্রবেশ করতে যাতে না কোনো অসুবিধা হয়। এই সাইড থেকেই আমরা এখন যাব দেখুন। আর এখন দেখুন কতটি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। আর দেখুন এখন লক্ষ লক্ষ পুণ্যার্থী বদ্রীনাথ দর্শন করতে এসেছে। দেখুন কাল হলো দুঃখ হরা দারিদ্র হরা কষ্ট হরা রোগ হরা 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 মহাদেব নমো পার্বতী পতে হরা হরা মহাদেব। বাবা বদ্রীনাথ বিশালকে দর্শন করি এখানকার ভান্ডারা থেকে কিছু খাবার খেয়ে আমরা এবার রুমে গিয়ে শুয়ে পড়ব। তার কারণ সকাল সকাল উঠেই আমাদের বাবা বদ্রীনাথ বিশালকে দর্শন করতে হবে। ভোরের স্নিগ্ধ প্রকৃতি আর দু চোখে লেগে থাকা একরাশ ঘুম নিয়ে আমরা সকাল সকাল চললাম বাবা বদ্রীনাথ বিশালকে দর্শন করতে। আমরা এই এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, 100 টাকা করে পড়লো। আর দেখুন এরকম আমাদের একটা ব্যাগ দিয়েছে, খুব সুন্দর ব্যাগ, যেখানে বদ্রীনাথ বাবার একটা মন্দিরের ছবি আছে। এবার এখানে আমরা স্নান করব। একটা গরম জল আছে, যেরকম গৌরীকুণ্ডে একটা স্নান করার জায়গা ছিল গরম জল, এখানে একটু গরম জল আছে, সেখানে আমরা স্নান করব। তারপর আমরা বাবাকে পুজো দেবো। আর এই দেখুন মন্দিরের প্রবেশদ্বার, এখানে লেখা আছে দেখুন জয় বদ্রী বিশাল। তো এইখান থেকেই যাব। এই যে মন্দিরের সামনে যে নদীটি প্রবাহিত হচ্ছে সেই নদীটির নাম অলকনন্দা নদী, যেটি দেবপ্রয়াগে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এইখানে আপনার রেজিস্ট্রেশন চেক হবে, তারপর আপনাকে প্রবেশ করতে দেবে। মন্দির দর্শন আমরা এই দিক থেকে করব, কিন্তু তার আগে আমরা স্নান করব। এই দিকে আমরা যাব স্নান করতে। তো চলে আসলাম কিন্তু আমরা এই কুণ্ডের সামনে। এই কুণ্ডটির নাম অগ্নিতাপ কুণ্ড। এইটা হলো পুরনো, দেখুন এখানে সবাই স্নান করছে। আর এই সাইডটা নতুন করে করা হয়েছে, যেহেতু এখানে প্রচুর পুণ্যার্থী আসছে স্নান করছে, সেই জন্য কিন্তু এখানে আরও একটা নতুন করে করা হয়েছে। আর এই দিক থেকে দেখুন পুরো একদম জলের কিন্তু ধোঁয়া উঠছে, বেশ কিন্তু ভালোই গরম। আমি এখান থেকে কিন্তু তাপ পাচ্ছি একটা গরমে। তো চলুন তাড়াতাড়ি স্নানটা করে নেওয়া যাক। সীতাকুণ্ডে যেরকম গরম ছিল তার থেকেও বেশি গরম এখানে। তো স্নান করার পরে আমাকে এরকম পণ্ডিত মশাই তিলক লাগিয়ে দিল। চলুন এবার বাবার উদ্দেশ্যে যাই, বাবাকে গিয়ে পুজো দিয়ে আসি। পুরো মন্দিরের সামনে কিন্তু একদম এসে গেছি। আর সামনেই দেখুন এখানে লেখা আছে মনস্কামনা হুন্ডি, মানে এখানে আপনারা আপনাদের কোনো কিছু মনস্কামনা করে লিখে এখানে দিতে পারেন। আর এই দেখুন মন্দির কি সুন্দর ফল ফুল দিয়ে ভালো করে কিন্তু সাজানো। ফাইনালি আমাদের বদ্রী বিশালকে দর্শন করা হয়ে গেল। এবার আমরা মন্দির থেকে বার হয়ে আসলাম। তো বেলা যত বাড়ছে মন্দিরের ভিড় কিন্তু অনেকটাই বাড়ছে। আর দেখুন প্রচুর পুণ্যার্থী এখন আসছে। তবে আমি আপনাদের বলবো আমাদের বাস স্ট্যান্ড থেকে এই মন্দির পায়ে হাঁটা পথ, তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। সকাল সকাল বদ্রীনাথ বিশালকে দর্শন করে কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রামের উদ্দেশ্যে। তো আমরা গাড়িতে বেশ কিছুক্ষণ আসার পরে এখানে দেখুন রোডেতে লেখা আছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই কিন্তু ভারতের প্রথম গ্রাম অর্থাৎ মানা গ্রাম শুরু হয়েছে, এই দেখুন। তবে এইখান থেকেই কিন্তু গাড়ি যেত, গাড়ি চলাচলও করতো। এখন কোনো কারণবশত এখানে এখন গাড়ি বন্ধ আছে, সেই জন্য আমাদের এইখানে নামিয়ে দিয়ে এখন আমাদের হেঁটে যেতে হবে। আর এইখানকার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর, প্রকৃতি যেন সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে এই মানা গ্রামে। আমরা মাথা পিছু আমাদের 50 টাকা করে ভাড়া নিত, যেহেতু আমাদের পুরো রাস্তাটা নিয়ে যায়নি সেই জন্য আমাদের 20 টাকা করে ভাড়া নিয়েছে। আর সময় লাগলো 2 থেকে 3 মিনিটের মতন। বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে মানা গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, সময় লাগবে আপনার 20 মিনিটের মতন।
যেহেতু এখন আমরা হেঁটে যাব, প্রায় একটু বেশি সময় লাগতে পারে, তো চলুন আপাতত যাওয়া যাক এই সুন্দর রাস্তা দিয়ে আর প্রকৃতিকে উপভোগ করতে করতে। এরপরেই কিন্তু আমাদের আছে তিব্বত, মানে চীন পড়ে যাচ্ছে। তো আমি এখন চলে আসলাম একদম ভারতবর্ষের প্রথম চা দোকানে। এই দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান ফার্স্ট টি শপ। এটি কিন্তু এই মানাগ্রামেতেই আপনারা পাবেন। আর এই সাইড থেকে আমরা এখন যাচ্ছি, দেখুন এখানকার সৌন্দর্যটা দেখুন। আর দেখুন উপরেই কিন্তু লেখা আছে জয় মহাবীর ঘণ্টা কর্ণ প্রবেশদ্বার। এই দিক থেকে আমরা এখন প্রবেশ করব, তো চলুন। আর এইখানে কিন্তু একটা খুব সুন্দর গুফা আছে, গণেশ গুফা যেটা নাম, আমরা এখন সেখানেই যাব। আর এতটা গরম হচ্ছে তাই জ্যাকেটটা খুলে ফেললাম। প্রবেশ করে গেছি আমরা মানা গ্রামে, যে গ্রামের প্রতিটি ঘরের পাথরে দেওয়াল যেন এক একটি জীবন্ত ইতিহাস। এই দেয়ালগুলো নিয়ে বলা হয় মানা গ্রামের এই পাথরের দেওয়ালগুলো যুগের পর যুগ ধরে হিমালয়ের কঠোর শীত আর তুষারপাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর এরকম দোকান আছে, যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা। আর এইগুলো কিন্তু পুরো উলের, হ্যান্ডমেড, হাতে করে তৈরি করছে, যেটা আমি দেখলাম। এই দেখুন কতটি সুন্দর। আমার নাম অমিত। এখানে এসে আমাদের কলকাতার একটু ঠাকুমার সাথে দেখা হয়ে গেল। তো ঠাকুমা কোথা থেকে আসা হয়েছে? আমি জামশেদপুর থেকে আসছি। কিরকম লাগছে এই মানাগ্রাম? খুব ভালো। প্রথমে উঠতে গিয়ে ভাবছিলাম উঠতে পারবো কি পারবো না, কিন্তু সবাই যখন বলছে নেই না থোড়া সা আগে সত্যি দেখার পর মনটা একদম ভরেই গেল, একদম এত ভালো লাগলো। মানে আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই ঠাকুমার কথা তো অবশ্যই বিশ্বাস করবেন। সত্যিই খুব সুন্দর একটি জায়গা, আপনারা আসুন। মনটা ভরে গেল, মনটা ঠাকুমা নিজেই বলছে মনটা ভরে গেল। হয়তো একটু কষ্ট হবে প্রথমে উঠতে, কিন্তু সেই জায়গায় যখন পৌঁছাবে একদম সব আশা করবো আপনারা সব ক্লান্তি সব দূর হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আসার পরেই এখানে দেখুন একটি ম্যাপ করা আছে, কেশব প্রয়াগ, গণেশ গুফা, ব্যাস গুফা সব এই সাইডেই পড়বে। দেখুন কিছু কিছু এই সাইডেও পড়বে। তো চলুন আমরা আগে এই সাইডটা যাব, তারপর আমরা এই সাইডটা এক্সপ্লোর করব। আর এই দেখুন সব এরকম হাতের, নিজের হাতে বুনে কিন্তু এইগুলো সব পড়ছে। मैडम जी ये जो सब है सब अपना अपना खुद हाथ में बनता है? हाथ से बुनते हैं। अच्छा ये सब कितना करके है? ये 100 का है छोटा वाला, अच्छा बड़ा वाला 150 का है, अच्छा ये 200 का है, ये प्योर शिपुल का है। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পিওর একদম উলের। অনেক পর্যটক দর্শন করে কিন্তু চলে আসলো। আর এই জায়গাটা এসে জাস্ট লাগছে দেখুন। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, দিয়ে আমরা ওই দিকে এখন কিন্তু যাব না, আমরা এই দিকটাতে উঠে গেলাম। তো চলুন এই দিক থেকে এখন যাব। ও ভাই কি সুন্দর লাগছে, শুধু দেখুন, অসাধারণ অসাধারণ। রাস্তাটা একটু খাড়াই, উঠতে একটু কষ্ট হবে, কিন্তু যখন এর উপরে উঠব আশা করব সব ক্লান্তি দূর হয়ে যাবে। এটি হলো ব্যাস গুহা। পৌরাণিক মান্যতা অনুসারে এই সেই পবিত্র স্থান যেখানে মহর্ষি বেদব্যাস দীর্ঘকাল তপস্যা করেছিলেন এবং 4টি বেদকে সবিন্যস্ত করেছিলেন। এখানেই তিনি মহাকাব্য মহাভারত এবং 18টি পুরাণ রচনা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আমরা ব্যাস গুফা দর্শন করে নিলাম, ঠিক এইটাই হলো ব্যাস গুফা। ঠিক এই দিক থেকে আমরা যেরকম এসেছি এরকমভাবেই যাব। আর সামনেই আছে কিন্তু গণেশ গুফা, তো চলুন সেটিও আপনাদের দর্শন করে দিই। চলে আসলাম গণেশ গুফার কাছে। এই হলো সেই মন্দির, দেখুন এই দিক থেকেই আমরা এখন প্রবেশ করব। জয় বাবা, জয় বাবা গণপতি বাবা। এটি হলো গণেশ গুহা। কথিত আছে প্রভু শ্রী গণেশ এইখানে বসেই মহাভারত লিখেছিলেন। তো অনেকক্ষণ পাহাড় চড়ার পরে আমরা এরকম একটা শরবত খেয়ে নিচ্ছি। পাহাড়ি বার্নাস ফুলের একটি জুস খাচ্ছি, 20 টাকা করে গ্লাস নিচ্ছে। আমি এক গ্লাস নিয়ে নিলাম। माल्टा ही बोल रहा था मैं, माल्टा नहीं दिया। মানে যেরকম অ্যাকচুয়ালি রোয়াবজা হয় না, সেই রকমই টেস্ট, বেশ ভালো খেতে। আমি যে রসটা খেলাম একদম অরিজিনাল পিওর ফুলের, কিন্তু বেশ ঠান্ডা ছিল আর শরীরে যেন একটু এনার্জি বাড়লো। ওটা একটা পাহাড়ি ফুল। আর আমরা এই সাইড থেকে উঠে ব্যাস গুহা, গণেশ গুহা দেখলাম।
আর এই সাইড থেকে আমরা এখন সরে যাব। আর এখানে দেখুন এরকম খাবারের জন্য রেস্টুরেন্টও আছে, আর এদিকে স্ন্যাক্সেরও কিছু দোকান আছে। আপনারা চাইলে এই ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রামে বসে এখানকার লাঞ্চটাও সেরে ফেলতে পারেন। আর মাঝে মাঝে যখন এই রাস্তা দিয়ে আসবো, এই রকম মাথার উপরে একদম পাহাড় যেন পুরো ভেঙে পড়ছে, এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু আসতে হবে। একটা রোমাঞ্চকর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। এই দেখুন, এই দিক থেকে গেলেই কিন্তু সামনে পাবো ভীমপোল। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে গেলেই আমরা কিন্তু সামনে পাবো সরস্বতী মন্দির। আর এইখানটা রাস্তাটাই শুধু দেখুন, এই রকম করে কিন্তু আসতে হচ্ছে। আর এইটাই দেখুন সরস্বতী নদী। আমি এখন যে পোলটিতে দাঁড়িয়ে আছি সেটি কোনো সাধারণ পোল নয়। এই পোলটির নাম হলো ভীমপোল, এবং এই পোলের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সরস্বতী নদী। পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গে যাচ্ছিলেন, তখন উত্তাল সরস্বতী নদী পার হতে দ্রৌপদী অসুবিধায় পড়েন। তখন মহাবলী ভীম একটা বিশাল পাথর তুলে নদীর দুই তীরের মাঝে রেখে দেন, যা একটি প্রাকৃতিক সেতুর মতো কাজ করে, এবং এই পাথরটি ভীমপোল নামে পরিচিত। এটি হলো সরস্বতী মন্দির। বলা হয় মহর্ষি বেদব্যাস যখন এই মন্দিরের পাশের গুহায় বসে মহাভারত রচনা করছিলেন, তখন সরস্বতী নদীর কলকল শব্দে তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। বেদব্যাসের অনুরোধের সত্ত্বেও নদী শান্ত না হওয়ায় তিনি ক্রুব্ধ হয়ে অভিশাপ দেন যে সরস্বতী নদী এই মানাগ্রামের পরেই মর্তে অদৃশ্য হয়ে যাবে এবং প্রয়াগে গিয়ে অলকানন্দার সাথে মিলিত হবে। আর এখানে দেখুন সেই পঞ্চ পাণ্ডবের কিছু মূর্তি এখানে দাঁড় করানো আছে। এবং এই সরস্বতী মন্দিরের পাশ থেকেই একটি রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরেই পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছেন। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের বহু বছর পর পাণ্ডবরা রাজপাট ত্যাগ করে এই মানাগ্রাম হয়েই হিমালয়ের পথে মহাপ্রস্থান শুরু করেছিলেন। কথিত আছে পঞ্চপাণ্ডব এই সরস্বতী নদীর পথ ধরেই তারা স্বর্গে গিয়েছিলেন। এই সেই পঞ্চপাণ্ডব হিন্দু পুরাণ অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন 5 পাণ্ডব এবং দ্রৌপদী সশরীরে স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তখন তারা এই পথ ধরেই গিয়েছিলেন। আর সেই জায়গাতে এখন আমি দাঁড়িয়ে দেখুন। তবে শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুসারে এই পঞ্চ পাণ্ডবের সাথে একটি কুকুরও কিন্তু স্বর্গে গিয়েছিলেন। আর এই দেখুন, এই সেই কুকুরের ছবি, আর কুকুরের পিছনেই আছে কিন্তু সেই পঞ্চ পাণ্ডব। দেখুন এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু আমাদের পঞ্চ পাণ্ডব এবং একটি কুকুর স্বর্গে গিয়েছিলেন। গ্রামের সেই সরল মানুষগুলো আর প্রকৃতির নিটল মায়ার গল্প শুনতে শুনতে আমাদের সময়টা যেন থমকে গিয়েছিল। ঠিক তখনই মনে পড়ে গেল সেই 5 পাণ্ডবের উপাখ্যানের কথা। স্বর্গের পথে যেতে যেতে এই পাহাড়ের বুকই হয়তো তাদের শেষ সঙ্গী হয়েছিল। সেই প্রাচীন ইতিহাসের পায়ের ছাপ কি আজও মিশে আছে এই রুক্ষ পাথরে? এই কৌতূহল আর পাহাড়ের প্রতি এক অমোঘ টান বুকে নিয়ে আমরা পা রাখলাম পাহাড়ের সেই চড়াই পথে। বেশ কিছুক্ষণ চলার পরে এরকম একটি জায়গায় বসলাম। দেখুন জায়গাটি দেখুন কতটি সুন্দর। সত্যি কি মানাগ্রামে এত সুন্দর ছিল? আমি ভাবতে পারতাম না। আমি তো আপনাদের বলবো, একটি বার হলেও এই ভারতবর্ষের শেষ গ্রাম বা ভারতবর্ষের প্রথম গ্রাম এই মানাগ্রামে আপনারা আসুন। মুগ্ধ করবে এখানকার প্রকৃতি, মুগ্ধ করবে এখানকার প্রকৃতির হাওয়া, মুগ্ধ করবে এখানকার প্রকৃতির দৃশ্য। যারা আমার মতন ভ্রমণ পাগল তাদেরকে একটাবার বলবো, বেরিয়ে আসুন আমার মতন এরকম ঘর ছেড়ে, আর চলে আসুন এরকম পাহাড়ের থেকে বহু দূরে। এই জায়গাটি অনেকেই হয়তো আসতে পারবে না, তাই আমি চেষ্টা করি আমার এই চোখ দিয়ে আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে পৌঁছে দেওয়া এরকম সুন্দর মনোরম দৃশ্যকে। চারপাশের নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের হৃদস্পন্দনও যেন কানে শোনা যায়। মেঘের আড়ালে ঢাকা পড়া সেই সরু রাস্তা ধরে আমাদের পথ চলা
শুরু হলো এক রূপলি মরীচিকার খোঁজে, যার নাম বসুন্ধরা জলপ্রপাত। এই জায়গাটার প্রকৃতি এত সুন্দর, শুধু একটি জিনিসের অভাব, যদি একটু স্নোফল হতো তাহলে আমার হয়তো স্বার্থটা পূরণ হয়ে যেত। এত সুন্দর দৃশ্য দেখে কে না ভালো থাকতে পারে বলুন? সত্যি যদি আজকে একটু স্নোফল হতো না তাহলে এই ভ্রমণটা আরও মুগ্ধময় হয়ে উঠত। আমার চারিদিকের দৃশ্যটি শুধু দেখুন। তবে আপনারা যারা এই বসুন্ধরা জলপ্রপাত দর্শন করতে আসবেন বা বসুন্ধরা জলপ্রপাত ভ্রমণ করতে আসবেন, চেষ্টা করবেন একটা অবশ্যই জলের বোতল নিয়ে আসছে। তার কারণ অনেকটাই দূর আর অনেকটা চড়াই রাস্তা, বেশ খাড়াই। জানি না এই কষ্টের ফল পাবো কি, তবু মনের অদম্য শক্তি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এই বসুন্ধরা ওয়াটারফল দেখতে এবং আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে দেখাতে। পাচ্ছে খিদে, খাচ্ছি জল, বলছে বসুন্ধরা দেখতে চল। মনের জোর আর অদম্য শক্তি নিয়ে আপনাদের দেখে আনি এই সুন্দর বসুন্ধরা ওয়াটারফল। এই যেন স্বর্গ স্বর্গ। আমি জীবনে স্বর্গ দেখিনি, কিন্তু যেই জায়গাটিতে আছি এইটা স্বর্গর থেকে কিছু কম নয়। হয়তো একটু উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই একটি জায়গায় যখন বসে এইসব প্রকৃতিকে আমরা দেখছি না, যেন মনে হচ্ছে আমরা সত্যিই স্বর্গে চলে এসেছি। ফাইনালি অপেক্ষার অবসান। এই দেখুন আমাদের পিছনে। আর আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উপরে, মানে 33,500 মিটার উপরে। আর এখানে নেটওয়ার্ক একদম নেই। ঠান্ডা যদি বলি সেই লেভেলের ঠান্ডা, চারিদিকে বরফ দেখুন। তবে এই বসুন্ধরা ওয়াটারফলে যারা একটু পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন একমাত্র তারাই আসবেন। কোনো বয়স্ক মানুষ বা কারোর যদি হার্টের প্রবলেম থাকে একদম আসবেন না। তার কারণ কিন্তু অনেকটা চড়াই রাস্তা, আমাদের আসতে প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেল। আর এই জায়গাটাই এতটি সুন্দর, জান্নাতের থেকে সত্যি কিছু কম নয়। এই দেখুন সবাই ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ইনফরমেশান পাঠিয়ে দিচ্ছি যাতে তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা না হয়। এই দেখুন এই দিক থেকে যে জলটা পড়ছে পুরো ডাইরেক্ট কিন্তু একদম বরফ হয়ে যাচ্ছে, আর সেই বরফ কিন্তু আমাদের এই সাইডে আসছে। আলাদা এক অভিজ্ঞতা। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ঝর্ণার জল টেস্ট কীরকম, তো চলুন বোতল নিয়ে নিচ্ছি, আপনাদের টেস্ট করাই। একদম ঠান্ডা ফ্রিজের জল। মিনারেল ওয়াটারের মতনই টেস্ট। আর এখন এখানকার টেম্পারেচার যদি বলি -3 এসে দাঁড়িয়েছে। দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এই মানাগ্রামের দৃশ্যটা আমার গ্যালারিতে স্মরণীয় হয়ে থাকবে। তো চলুন, খুব ঠান্ডা, এখানে কিন্তু থাকা যাবে না। যেরকম এসেছে ঠিক সেরকমটি আমরা আপাতত নিয়ে যাব। আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম ভগবান বদ্রী বিশালকে আমার প্রথমবার দর্শন করার সেই পবিত্র অভিজ্ঞতা। সেই সাথে ঘুরে দেখালাম মানাগ্রাম, যেখানে লুকিয়ে আছে এমন কিছু পৌরাণিক কাহিনী যা শুনলে আজও গায়ে কাটা দেয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যার সাথে তুমি এই পাহাড়ি পথে যাত্রী হতে চাও অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করো। আজ তবে এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে।